আমি একটু পরে করব। C2H6 হচ্ছে আমাদের ইথেন, C2H2 হচ্ছে আমাদের ইথিন, আর C2H2 হচ্ছে আমাদের ইথাইন। তো এটা হচ্ছে কার্বনের সংকরণ। আমরা কার্বনের সংকরণ একটু আলাদাভাবে স্টাডি করব, বিকজ কার্বন তো খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সেকেন্ড ইয়ারে উঠলে কার্বন নিয়ে পুরো একটা চ্যাপ্টার পড়বা, অর্গানিক কেমিস্ট্রি। আজকে প্রথমে দেখাবো সংকরণ কিভাবে তুমি শর্টকাটে বের করতে পারো, সংকরণ নির্ণয়ের টেকনিক। তো সংকরণ নির্ণয়ের দুইটা টেকনিক আছে, দুইটাই দেখাবো, তারপরে বলে দিব তোমরা কোনটা ইউজ করবে। দেখো, সংকরণ নির্ণয়ের জন্য আমাদের যে জিনিসটা আসলে বের করা লাগে সেটাকে আমরা বলি স্টেরিক নাম্বার। কি এটা? স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার জিনিসটা কি বলি তোমার সহজ করে বলি। মনে করো তোমার আব্বু, ধরো তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, লেটসে যদিও তোমার ধনী লাগেও, তোমাদের লেভেল সব ফুকিং নিয়ে করো, ঠিক আছে? ঠিকই তো আছে, কিন্তু এখনো ফুকিং লেভেলই আছে, বাস্তব সত্য তো আছে। লেটসে ধরো তুমি খুব ধনী পরিবারের মেয়ে, এখন ধরো তোমার আব্বু তোমার সিকিউরিটির ব্যাপারে খুব কনসার্ন। সে কি করবে? তোমার চারপাশে 3-4টা বডিগার্ড লাগাই দিবে তোমাকে প্রোটেক্ট করার জন্য। কেমন হবে তুমি রাস্তা দিয়ে প্রাইভেটে যাচ্ছ, তোমার চারপাশে 4 কোণায় 4টা বডিগার্ড, সমতুল্য বর্গাকার আকৃতি, ঠিক আছে? তোমাকে ইজিলি প্রোটেক্ট করতে পারবে তারা। তার মানে এই যে তোমার চারপাশে 4টা বডিগার্ড আছে, এই 4টা বডিগার্ডকে আমরা বলবো স্টেরিক নাম্বার। মানে তোমার যতটা বডিগার্ড ওইটাই তোমার কি স্টেরিক নাম্বার। ওকে, তাহলে 2টা বডিগার্ড হলে স্টেরিক নাম্বার 2, 3টা বডিগার্ড হলে কি স্টেরিক নাম্বার 3, 4টা বডিগার্ড হলে স্টেরিক নাম্বার কত 4, ওকে, 5টা বডিগার্ড হলে স্টেরিক নাম্বার কত 5। ওকে, আচ্ছা, এখন এই স্টেরিক নাম্বারটা বের করে কি হবে? স্টেরিক নাম্বারটা বের করা হয় দেখো এইভাবে, নাম্বার অফ সিগমা বন্ডস, মানে কোন একটা অণুতে বা আয়নে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে, ওই কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কতটা সিগমা বন্ধন আছে সেটা, প্লাস ওই কেন্দ্রীয় পরমাণুতে কতটা লোন পেয়ার আছে, মানে নাম্বার অফ কি লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার। তাহলে স্টেরিক নাম্বার বের করার ফর্মুলা কি? যে একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কতটা সিগমা বন্ড আছে। আচ্ছা, সিগমা বন্ড মানে কি? সিঙ্গেল বন্ড। যে কোনো সিঙ্গেল বন্ডকে কি বলে? যে কোনো সিঙ্গেল বন্ডকে কি বলে? সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? সিগমা বন্ড। ওকে, তাহলে সিগমা বন্ড প্লাস নাম্বার অফ কি লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার। তুমি স্টেরিক নাম্বার বের করে ফেলতে পারবা এই সূত্র দিয়ে। আচ্ছা, এরপরে দেখো স্টেরিক নাম্বার কত হইলে সংকরণ কি হবে সেটা আমাদের জানা থাকতে হবে। যেমন দেখো, স্টেরিক নাম্বার যদি 2 হয়, স্টেরিক নাম্বার যদি 2 হয় তাহলে আমাদের সংকরণ হবে কি বলো? সংকরণ কি হবে? sp। স্টেরিক নাম্বার যদি 3 হয় তাহলে সংকরণ কি হবে? sp2। স্টেরিক নাম্বার 4 হলে দুইটা সংকরণ হয়, sp3 আর একটা হচ্ছে কি dsp2। তো sp3 টাই হচ্ছে যে আমরা বেশি ইউজ করব, dsp2 হচ্ছে কিছু স্পেশাল কেসে ইউজ হয়। এটা বেসিক্যালি হচ্ছে জটিল যৌগের সংকরণ যখন তুমি পড়বা তখন এটা দেখতে পারবা। ওকে, এবার দেখো স্টেরিক নাম্বার যদি ভাই 5 হয় তাহলে সংকরণ কি sp3d অথবা কি dsp3। দেখো sp3d আর dsp3 কিন্তু একই জিনিস নয়, দুইটা সম্পূর্ণ কি ভিন্ন জিনিস। ওকে, ভিন্ন জিনিস। একটা ক্ষেত্রে হচ্ছে d পরে আর একটা ক্ষেত্রে d কি আগে, এখানে কাহিনী আছে। ওকে, কাহিনী আছে। আচ্ছা, এরপর দেখো যদি স্টেরিক নাম্বার 6 হয় তাহলে সংকরণ কি হবে? sp3d2 অথবা d2sp3, d2sp3। স্টেরিক নাম্বার যদি 7 হয় তাহলে সংকরণ হবে sp3d3 অথবা কি d3sp3, d3sp3। ওকে, বুঝে গেল? তাহলে এখন তোমরা কি করো, এই চারটা কিভাবে খাতা করবে, ঠিক আছে? এই চারটা মুখস্থ করে গেল, স্টেরিক নাম্বার কত হইলে সংকরণ কি হয়, ঠিক আছে? এই চারটা মুখস্থ রাখতে হবে।
কিন্তু শেষ। হ্যাঁ বুঝতে পারো কিসে হ্যাঁ কয় ঘন্টা বয়স হলো রাতে মাত্র? তো আরে ভাই ম্যাথ এক্সামের আগে তো আমরা ঘুমাবে সারা রাত। করো নাই কেন? তো মানে বুঝতে কেউ করতে এও শেষ। ও তো যতক্ষণ বলে ও শেষ। একটা চেহারা এনার্জি নেই। সব দিয়ে মনে হচ্ছে যে সারাদিন বাসা করে রান্না করছে, ব্যবসা ব্যবহার করছে, গরুর মাংস রান্না করছে, মুরগি রান্না করছে, কাপড় ধুইছে, বাসা পরিষ্কার করছে। হ্যাঁ রান্না করছো? তুমি তো রান্না করে যাও নি। বিয়ে সাথে আগে রান্না করে যায় না, দুধের ত্বকটা নষ্ট হবে। বিয়ে সাথে পরে যাও তখন তোমার জামাইতে চুলা গেছে, তোমার ত্বক নষ্ট হলে যাইতে পারবে না। টেনশন কি? এখন যত নিতে হবে ত্বকের, ঠিক আছে, সুন্দর ত্বক লাগবে। কারণ তোমার ভিতরে কি আছে না গেছে, তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ সেগুলো মানুষজন পরে দেখবে, আগে তোমার অ্যাপিয়ারেন্স দেখবে, বাহ্যিক জিনিস আগে দেখে, ঠিক আছে। রান্না বান্না করবে, মেয়েরা রান্না বান্না করার দরকার নেই। চলো বুঝছি ভাই, চার্ট এটা মুখস্থ হয়েছে হয়নি, ঠিক আছে, সমস্যা নেই, আমরা বারবার দেখবো কি চলো আরেকটা টেকনিক আছে, এবারে জিনিস বলি। এই টেকনিক অ্যাপ্লাই করার জন্য একটা শর্ত আছে। এই টেকনিক অ্যাপ্লাই করতে হলে তোমাকে অবশ্যই ওই যৌগটা বা আয়নের যে গাঠনিক সংকেত এটা ঠিক মতো লিখতে পারতে হবে, স্ট্রাকচার আগে জানতে হবে, তাহলে তুমি এটা পারবা। আমি কথা হলো আমরা তো স্ট্রাকচার রাখতে পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্টই স্ট্রাকচার রাখতে পারে না, ঠিক আছে। এটার একটা সলিউশন আছে, যারা দুর্বল স্টুডেন্ট, যারা স্ট্রাকচার রাখতে পারে না, তাদের জন্য আরেকটা সূত্র আছে স্টেরিক নাম্বার বের করা, এবং এইটাই আমরা বেশি ইউজ করবো যদি আমরা স্ট্রাকচার রাখতে পারি না। তবে মজার ব্যাপার হচ্ছে এইটা দিয়ে তাড়াতাড়ি হয়, অনেক কুইক হয়ে যায়, কুইকলি বের করা যায়। এটা দিয়ে একটু সময় লাগে, কি হিসাব করতে হয়, ঠিক আছে। বাট তারপরে আমি সাজেস্ট করবো তুমি এইটাই ইউজ করবা, ঠিক আছে, এইটা ইউজ করবা। স্ট্রাকচার রাখতে গিয়ে দেখা যাবে যে ডাবল বন্ডের জায়গায় ট্রিপল বন্ড দিয়ে দিছো, ওদিকে লোন পেয়ার ঠিক মতো বের করতে পারো নাই, পরে পুরোটাই ভুল যাবে, দরকার নাই। তোমার কাছে যদি সেফ অপশন আছে এইটাই ব্যবহার করবো। কি দেখো, স্টেরিক নাম্বার বের করার সূত্রটা হচ্ছে হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা এইটা তো ভাই জানবো নাকি এটাও জানবো না? এটা তো জানা থাকা উচিত যে বেরিলিয়ামের সর্বশেষ স্তরে কয়টা আছে, নাইট্রোজেনের সর্বশেষ স্তরে কয়টা আছে, অক্সিজেনের সর্বশেষ স্তরে কয়টা আছে। না জানলে আবার ভাই ক্লাসে এটা যায় ভর্তি হবে, উদয় এখানে ইন্টারভিউতে করে আপনার টাকা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। প্লাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, এটা তো বুঝবো যে কার যোজনী 1 কার যোজনী 2, মাইনাস ক্যাটায়নের চার্জ যদি এটা কোনো ক্যাটায়ন হয়ে থাকে, প্লাস কি অ্যানায়নের চার্জ যদি এটা কোনো অ্যানায়ন হয়ে থাকে, ঠিক আছে। তো এটা তো মনে থাকবে আশা করা যায়, এটা মনে থাকবে। আর বাকি কিন্তু সবকিছু সেম, আগে বলি চার্ট আগে একটা, খালি স্টেরিক নাম্বার বের করার ফর্মুলাটা কি হচ্ছে যে আলাদা, ঠিক আছে। কি আমি দেখতে কি করব বাসায় ঘুমায় তো লম্বা হচ্ছে, ঠিক আছে। বুঝে গেল ভাইয়া? আবার বলছি, স্টেরিক নাম্বার 2 হলে সম্পর্ক কি sp3 হলে কি sp2, 4 হলে কি sp3 অথবা কি dsp2, 5 হলে কি sp3d অথবা dsp3, 6 হলে কি sp3d2 অথবা কি d2sp3, আর 7 হলে কি sp3d3 অথবা d3sp3। ওকে আচ্ছা, তো এটা লিখে ফেলো, খাতার মধ্যে সূত্রটা লিখে ফেলো, সূত্রটা মুখস্থ করে ফেলো, সূত্রটা লিখে এবং মুখস্থ করো। কোশ্চেন না জানো এমসিকিউ সাপোর্টস তুমি ভালো এমসিকিউ সাপোর্ট দিয়ে আমার তো অনেক কাট করে দিও, ভালো না বের আমি না এটা পাস করে দিই
আমি আমার এনার্জি কম কেন? না, আমার এনার্জি ঠিক থাকতে হবে। মনে করো আমার যত ঝামেলায় থাকবে আমার পার্সোনাল লাইফে আমার এনার্জি ঠিক থাকতে হবে ক্লাসে এসে। চিত্রকথায় সেম তাই না? মানে যে চিত্রকথায় সেম। হ্যাঁ, বাকি সব কিছুই সেম। দেখো সূত্রটা কি, হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী, মনোযোগ দিয়ে দেখো সবটা কি একযোজী পরমাণুর সংখ্যা, মানে যেই পরমাণুর যোজনী এক শুধু ওইটাই কাউন্ট করব। যদি দ্বিযোজী বা ত্রিযোজী কোনো পরমাণু থাকে তাহলে সেটা কাউন্ট করব না। মাইনাস ক্যাটায়নের চার্জ, মানে ক্যাটায়নের চার্জের পরিমাণটা মাইনাস করব, প্লাস অ্যানায়নের চার্জের পরিমাণটা কি করব, যোগ করব। ঠিক আছে? আর যদি ক্যাটায়ন অ্যানায়ন না থাকে তাহলে চার্জ কত বসাবো, 0 0 বসাই দেব। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, एग्जांपल দিয়ে প্র্যাকটিস করে ক্লিয়ার হবে। চলো আমরা একটা एग्जांपल দিই। দেখো এটা বেরিলিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড যোগে কি ধরনের সম্পর্ক হবে কিভাবে তুমি বের করবে দেখো। আচ্ছা, বের করো স্টেরিক নাম্বার। আচ্ছা, এটাকে সংক্ষেপে লিখে এসএন। হ্যাঁ, এসএন। ঠিক আছে, স্টেরিক নাম্বার। অনেক টিচার হচ্ছে এটাকে স্টেরিক ফ্যাক্টর বলে। ঠিক আছে, স্টেরিক ফ্যাক্টর বলে, সমস্যা নেই। এই দেখো সবাই এসএন, তাহলে বলো এসএন এখানে কত হবে দেখো। বলো সবার প্রথমে কত, সবার প্রথমে কি লিখবো, হাফ। সবার প্রথমে কি লিখবো, হাফ। আচ্ছা, ব্রেকেট দাও। বলো বেরিলিয়াম ক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু কি, বেরিলিয়াম। এখন কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো, যেই পরমাণুর সংখ্যা কম থাকবে, যেমন বেরিলিয়াম একটা, ক্লোরিন দুইটা, তাহলে কোনটা সংখ্যায় কম, বেরিলিয়াম সংখ্যায় কম, তাহলে কেন্দ্রীয় পরমাণু হবে বেরিলিয়াম। ওকে, তাহলে দেখো বলো তো বেরিলিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, 1:2:2, তাহলে দুইটা থাকে 2 প্লাস আমরা লিখে ফেললাম কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস, এবারে কি লেখা আছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে বলো এখানে বেরিলিয়ামের সাথে কে যুক্ত, ক্লোরিন যুক্ত, এবং ক্লোরিনের যোজনী কত, 1, এবং ক্লোরিন কয়টা আছে, দুইটা, তাহলে 2 + 2 এবার আমাকে বলো এখানে কি কোনো পজিটিভ চার্জ আছে, এটা কি কোনো ক্যাটায়ন না, এটা তো নিরপেক্ষ যৌগ না, এই জন্য এখানে কোনো পজিটিভ চার্জ নাই। তাহলে ক্যাটায়নের চার্জ হবে 0, তাহলে মাইনাস দিয়ে 0 লিখবো। এটা কি কোনো অ্যানায়ন না, এটা তো কোনো অ্যানায়ন না, এখানে কোনো নেগেটিভ চার্জ নাই, তাহলে অ্যানায়নের চার্জ কত ধরবো, 0, তাহলে +0। দেখো এই যে মাইনাস ক্যাটায়নের চার্জ, তাহলে এটাও 0, প্লাস অ্যানায়নের চার্জ এটাও কি 0। ঠিক আছে, 0। তাহলে কত হবে বলো তো, ভাগফল হিসাব করে কত আসবে বলো, 2 আসবে না, 2 আসবে। বলো 2 হলে সংকরণ কি হয়, একটু যদি দেখাইলাম, স্টেরিক নাম্বার 2 হলে সংকরণ হচ্ছে sp। ওকে, এটা হলো চলো এবার এটা BCl3 দেখি আমরা। BCl3 স্টেরিক নাম্বার হাফ। আচ্ছা, বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কে, BCl3 তে কেন্দ্রীয় পরমাণু কে, বোরন। তাহলে বোরনের লাস্ট লেটার থেকে 3টা, ওকে 3টা, তাহলে 3 প্লাস, বলো ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন 3টা, তাহলে 3 + 3 -0 + 0। ঠিক আছে, কত হিসাব করে বলো, 3 হবে। তাহলে বলো সংকরণ কি, sp2। দেখো কত সহজ,
কার্বন 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 ঠিক আছে তাহলে স্টেরিক নাম্বার হাফ ইনটু বলো কার্বনের যৌগিক স্তরে কয়টা ইলেকট্রন থাকে চারটা 4 প্লাস ক্লোরিনও কয়টা আছে চারটা তাহলে 4 প্লাস কত 4 মাইনাস 0 প্লাস 0 তাহলে কত হিসাব করে কত আসবে 4 তাহলে 4 এর সমীকরণ কি হবে এখন কি বলতে হবে DsP2 কখন হবে আমরা বলছি যে DsP2 হয় জেনারেলি কিছু স্পেশাল কেসে এগুলো এখানে DsP2 হবে না এগুলো মূলত জটিল যোগের ক্ষেত্রে হয় DsP2 তাহলে নরমাল সিনারিওতে অলওয়েজ কি হবে sp3 হবে PCl ফাইলটা তোমরা বের করো PCl ফাইলটা তোমরা বের করো স্টেরিক নাম্বার সমান হাফ ইনটু তাহলে ফসফরাসের যৌগিক স্তর কয়টা ইলেকট্রন থাকে 5টা 5টা প্লাস ক্লোরিনও আছে 5টা মাইনাস 0 প্লাস 0 এখানে আসবে 5 কি হবে এটা sp3d sp3d এবার sf6 তাহলে সালফার পরমাণুর যৌগিক স্তর কয়টা থাকে বলো 6টা তাহলে 6টা ফ্লোরিন 6টা ফ্লোরিনের যোজনী এক না ফ্লোরিনের যোজনী কিন্তু এক তাহলে হাফ ইনটু 6 প্লাস 6 প্লাস 6 মাইনাস 0 প্লাস 0 এখানে আসবে 6 কি হবে বলো sp3d2 এখন তুমি বলতে পারো ভাই আপনি যখন sp3d লিখছেন dsp3 লিখলেন না কেন দেখো dsp3 এগুলো সেম কিছু স্পেসিফিক সিনারিওতে হয় জটিল যোগের ক্ষেত্রে হয় ঠিক আছে যেমন sp3d2 এটা নরমাল সিনারিওতে হয় আর জটিল যোগের ক্ষেত্রে হচ্ছে d2sp3 হয়ে থাকে ওকে আচ্ছা ক্লিয়ার এখন তো আমরা সহজ সহজগুলো প্র্যাকটিস করছি চলে এবার if7 চলে যাও বলো এলাকা লম্ব হবে তুমি বলো কি হবে এই তুমি হ্যাঁ কি হবে 7 প্লাস 7 মাইনাস 0 প্লাস ঠিক আছে না দেখো আয়োডিন কিন্তু ভাই হ্যালোজেন না আয়োডিন হ্যালোজেন আয়োডিন কিন্তু হ্যালোজেন হ্যালোজেনের আসলে পড়ে থাকে 7টা তো সবারই জানা আছে ওকে আর ফ্লোরিন কয়টা আছে 7টা মানে 7 যোগ 7 মাইনাস 0 প্লাস 0 তাহলে 7 তাহলে সমীকরণ কি হবে sp3 d3 সো আবার বলছি d3 sp3 নরমাল সিনারিওতে হবে না d3 sp3 কখন হবে জটিল যৌগের ক্ষেত্রে বা জটিল আয়নের ক্ষেত্রে এবার এই পাঁচটা তোমরা এখন করবা নিজেরা 2 মিনিট টাইম কুইক যে সবার আগে করতে পারবে সে একটা ওয়েফার পাবে করবো বসে পরীক্ষা কোন শেষ এক ঘন্টা পরীক্ষা দিচ্ছি
তোমরা বের হয়েছো এই কি অবস্থা কেমন আছে দুইটা এই বুঝলাম না আমি কোশ্চেন করলাম সব কমন ক্লাসে যা বলেছে তাই আসছে এই যে অর্থ নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনল পড়াইছে না ক্লাসে তারপরে যে গ্রুপ 2 এর কার্বন সময়ের বিযোজন ক্ষমতা পড়াইছে না আসছে না হাইড্রোজেন মধ্যে গ্রাফ ও হাইড্রোজেন মধ্যে গ্রাফ থেকে কোশ্চেন আসছে না আসছে আর সেকেন্ড চ্যাপ্টার তো সব কমন ভাই আমার সাথে আর ক্লাসের কার্ডের কি যে ম্যাচ হচ্ছে তোমার সাথে ভাই dx স্কয়ার মাইনাস y স্কয়ার আমার শিখে গেছি এটা পারো না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একদম সামনে এই যে এটা অক্ষ বরাবর থাকবে হ্যাঁ অক্ষ বরাবর সম্পর্ক dx স্কয়ার y স্কয়ার তো অক্ষ বরাবর থাকবে অ্যালং দ্য অ্যাক্সিস ডাম্বেলগুলো ভাই আমার মেথডটা আমি তো এক্সেস ও পারছো সবগুলো কি আসছে sp3 4 আসছে sp3 তারপরে এই একটা হয় নাই সবগুলো sp3 আসছে কোনটা ভুল করছে দেখো না লাস্টেরটা sp2d হলো না কেমনে নাউজুবিল্লাহ মানে ক্লোরিন তিনটা না কি বললাম তিন এবার পাচ্ছ না পরে একটা ভুল সামান করছো সবগুলো sp3 আসছে ঠিক আছে না ও এটা না ক্যাচ এ মেয়েরা করছো কি অবস্থা একজনের হয়নি কই কিসে না তুমি ওটা হ্যাঁ কি খাও তুমি তুমি না খেয়ে গেলে অবস্থা তো শেষ তুমি হিমোগ্লোবিন চেক করো তো রক্ত শূন্যতা আসবে হিমোগ্লোবিন কত 6 না 7 কত হিমোগ্লোবিন কত শরীরে টেস্ট করো নাই পানিতে মিশিয়ে দিতে পারো এই সবগুলো মিশিয়ে দাও তুমি খাও সব মিশিয়ে পানিতে মিশিয়ে তুমি করে তোমার খুশি পাওয়া যাবে ভাই ঠিক আছে ধরো টেস্ট ধরো ওই ফাইতে কি করতে পারে ভাই আজকে চকলেট দে আজকে না 14 তারিখ 14 তারিখ তো আরে আমাদের জন্য চকলেট আমাদের যদি কেউ নাইস বলে তো আমাদের তো এখন চকলেট দিয়ে সান্ত্বনা দিতে হবে 14 তারিখে চকলেট খাওয়াবে যাক, আমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে চকলেট দিয়ে পালন করবো ঠিক আছে আর বিরিয়ানি দিলে আর বাকিরা যারা ডিসি হিল সিআরবি ঠিক আছে নেভাল ঠিক আছে নেভাল টেভাল যায় না ধরা খায় যাবা জিনিসটা বলি যার কেউ নেই সেও নেভাল যাবে আর যার আছে সেও নেভাল যাবে দেখবা যে তুমি গেছো তো বন্ধু বান্ধবরা তোমার ঘিরে ধরছে কিন্তু তুই এখানে ঠিক আছে তুই বন্যামি বাদ দে 12 তারিখ দিন মেরে দেবো যেমন বন্যামি জামাত ক্ষমতায় আসলে দেখবা যে চৌধুরী কোন দিন সব দেখছে দুনিয়ার কিছু বাতিল করে দিচ্ছে 14 তারিখ দোয়া মাহফিল কয়দিন করে জামাত যদি ক্ষমতা আসে অবশ্যই জামাত চাকরি করে দিব ঠিক আছে ওরা পোশাকের সাথে তো কেটে দিবে ও মেয়ে দেখলাম কাজে করলাম কতগুলো মেয়ে আন্দোলন শুরু করেছে পোশাকের সাথে কত চাই এ মুচিবা পার্সিগুলো সবগুলো কি আসবে সবগুলো এখানে কি আসবে এবার চলো আমরা কিছু ক্যাটায়ন দেখি আর কিছু অ্যানায়নগুলো বের করার চেষ্টা করি NH4 প্লাস স্টেরিক নাম্বার এখন আর তুমি এ বলো মুশকিল বলো বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কে নাইট্রোজেন বলতে হবে তো নাইট্রোজেন এন কি আবার নাইট্রোজেন নাইট্রোজেনের যৌগিক স্তর কয়টা থাকে ইস্তেহার কয়টা থাকে পাঁচটা পাঁচ বলো সাইম এখানে এক যৌগিক পরমাণু কয়টা আছে চারটা কারণ হাইড্রোজেন কয়টা এখানে চারটা তাহলে 5 যোগ 4 আচ্ছা এবার মনোযোগ দেখো এটা কিন্তু একটা ক্যাটায়ন এটা কি ক্যাটায়ন তো ক্যাটায়ন হলে ক্যাটায়নের চার্জের পরিমাণ এখানে ভাই কত 1 একটা প্লাস মানে চার্জের পরিমাণটা কনসিডার করো তুমি জাস্ট মানে চার্জ কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখার দরকার নেই তুমি জাস্ট চার্জের পরিমাণটা কনসিডার করো তাহলে চার্জের পরিমাণ কত 1 চার্জের পরিমাণ কত 1 তাহলে 1 কি হবে মাইনাস হবে এই যে
ক্যাটায়নের চার্জটা কি হবে মাইনাস হবে আর যেহেতু এটা কোনো অ্যানায়ন না তাহলে অ্যানায়নের চার্জ কত 0 তাহলে প্লাস দিয়ে লিখবো 0 তাহলে কত আসবে বলো এখানে কত আসবে 5 4 9 বিয়োগ 1 8 8 বাই 2 কত 4 কি হবে সমীকরণ sp3 বুঝছো যে ক্যাটায়ন তাহলে এভাবে করতে হবে এবার আসো এইটা Sn হ্যাঁ বলো সাইন কেন্দ্রীয় পরমাণু কি অক্সিজেন মানে যেটা সংখ্যা কম বলো অক্সিজেনের লাস্ট শেলে কটা থাকে 6টা গুড এখানে 6টা প্লাস বলো ফেরদৌস এখানে একজোটি পরমাণু কয়টা 3টা 6 যোগ 3 বলো আবার কোনো অবন্তি চাক না এখানে ক্যাটায়নের চার্জ কত 1 তাহলে কত মাইনাস হবে 1 মাইনাস হবে বলো সাদি এটা কি কোনো অ্যানায়ন অ্যানায়নের চার্জ কত কত অ্যানায়নের চার্জ 0 তাহলে 4 তাহলে এটা কি হবে sp3 তাহলে এবার বয়ফ্রেন্ড চারটা চলো এটা করি বয়ফ্রেন্ড চারটা bf4 মাইনাস এটাকে এই নামে ডাকি আমি বয়ফ্রেন্ড চারটা কিন্তু ভাই নেগেটিভ সব এই আদৌ সব করে বল হ্যাঁ না নেগেটিভ তো একটা ভাবতে না। আচ্ছা চলো বলো নাফিস বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কে বোরন ঠিক আছে বোরন তাহলে বলো বোরনের লাস্ট শেলে কয়টা থাকে তিনটা হ্যাঁ বলো মোয়ামিন এখানে একজোটি পরমাণু কয়টা 4টা 3 যোগ 4 হ্যাঁ বলো রাফিউল বলো এটা কি কোনো ক্যাটায়ন না ভাই এটা কি ক্যাটায়নের চার্জ কত ধরবো 0 তাহলে -0 আচ্ছা আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনো আমি বলছি শুধু চার্জের পরিমাণটা কনসিডার করবা সাবধান চার্জের পরিমাণটা কনসিডার করবা তাহলে চার্জের পরিমাণ কত 1 মানে একটা নেগেটিভ চার্জ আছে মানে কি চার্জের ম্যাগনিটিউড কত 1 তাহলে 1 যোগ করব কারণ তুমি যদি হিসাব করে দেখো তোমার ভগ্নাংশ আসে বুঝতে পারবে হিসাব বলিছে ভগ্নাংশ আসে কিছু স্পেশাল কেসে বাট জেনারেল সিনারিওতে অলওয়েজ কি আসবে ইন্টিজার ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে কত আসবে বলো 4 3 7 যোগ 1 8 বাই 2 4 তাহলে কি হবে সংকলন sp3 সংকরণের যৌগ বা আয়ন সবচেয়ে বেশি বুঝতে পারছো চলো এবার পরেরটা করি CO3 2- বলো সারল এই আয়নটার নাম কি কার্বনেট বলো তাসিন তুমি বলো এখানে কার্বনের লাস্ট শেলে কয়টা আছে 4টা গুড 4টা এইবার একটু থামো মনোযোগ দিয়ে একটু দেখো বলো তো এখানে কি কোনো একজোটি পরমাণু আছে কিনা বলো তো একজোটি পরমাণু আছে কিনা নাই কারণ কার্বনের সাথে এখানে কি কানেক্টেড অক্সিজেন আর অক্সিজেনের যোজনী কিন্তু 2 এটা কিন্তু একজোটি না আবার ওই যে ফ্লোতে আবার 3 লিখে দিও না যোগ দিয়ে সাবধান অক্সিজেন যেহেতু অক্সিজেন যেহেতু দ্বিযোজী তাহলে এখানে একজোটি পরমাণুর সংখ্যা কত 0 একজোটি পরমাণুর সংখ্যা কত 0 তাহলে প্লাস দিয়ে লিখবো 0 হ্যাঁ প্লাস দিয়ে 0 তাহলে এখানে অ্যানায়নের চার্জ হবে 0 হবে তাহলে মাইনাস দিয়েও কি লিখবো 0 লিখবো ওকে সরি ক্যাটায়নের চার্জ হচ্ছে 0 তাহলে মাইনাস দিয়ে 0 লিখবো এটা বুঝো নাই দেখো এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু কি কার্বনের তো লাস্ট শেলে কয়টা আছে 4টা দেখো এইখানে কি কার্বনের সাথে কোনো একজোটি পরমাণু আছে অক্সিজেন না অক্সিজেনের যোজনী কত 2 তাহলে কার্বনের সাথে একজোটি তো কোনো পরমাণু যুক্ত নাই দ্বিযোজী পরমাণু যুক্ত বুঝছো তাহলে একজোটি পরমাণুর সংখ্যা কত হবে 0 হবে মানে এক যদি না থাকে 0 হবে 0 তাহলে প্লাস 0 মাইনাস ক্যাটায়নের চার্জ 0 বলো অ্যানায়নের চার্জ কত 2 তাহলে প্লাস দিয়ে কত লিখবো 2 তাহলে কত হবে 4 2 6 বাই 2 3 তাহলে 3 হলে কোন সংকরণ হয় sp2
কে সবার আগে করতে পারে, যে করতে পারে পুরস্কার। আইফোন দিয়ে কি করবো ভাই? আর স্যামসাং Samsung A25 আমার বাপে কি রেশন পায় না, আমার বাপে কি রেশন পায় না, যে কটা পারো করবা, বাকিগুলো বাসায় কাজ। এই মাত্র অল্প কয়েক লিখছি ভাই। সিএসসি তে কি করছি? মানে কি থাকে আর কি? আমাদের মোট 8টা সেমিস্টার 4 বছরে, 1 বছরে 2টা সেমিস্টার। ফার্স্ট ইয়ারের সেমিস্টারগুলো বলে 1-1-1-2, সেকেন্ড ইয়ারগুলো বলে 2-1-2-2। তোমাদের যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলেন, আমাদের এরকম না, আমাদের হচ্ছে 1-1-1-2, 2-1-2-2, 3-1-3-2, 4-1-4-2। প্রতি সেমিস্টারে আমাদের 5টা করে থিওরিটিক্যাল কোর্স থাকে, তত্ত্বীয় কোর্স, এবং সেখানে মোট 300 মার্কের এক্সাম হয় প্রতি সেমিস্টারে। আর কিছু ল্যাব থাকে, 3-4টা ল্যাব থাকে, মানে ল্যাবের পড়াশোনা আলাদা, মানে তোমাকে ল্যাবে যাইতে হবে। তোমরা তো জিন্দেগিতে কলেজে ল্যাবে যাও না, আমাদের ল্যাবে যাইতে হবে, রেগুলার ল্যাব করতে হবে, ল্যাব রিপোর্ট লিখতে হবে, ল্যাব টেস্ট থাকে, ওগুলো তোমার পাঠতে হবে। মানে ল্যাবের কোর্স আলাদা, বুঝতে পারছো কিনা? ল্যাবের কোর্সের উপর আলাদা গ্রেডিং, আর থিওরি কোর্সের উপর আলাদা গ্রেডিং। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ, কিন্তু ওখান থেকে সার্ভাইভ করা, পাস করে বের হতে হবে। আমি তোমাকে বুয়েটের এরকম অসংখ্য প্রলোভন দেখাতে পারবো যারা এখনো পাস করে বেরোতে পারেনি। কেন সারাদিন টিউশন করে বেড়ায়, পাস করবে কেমনি? তো মনে করো যদি তুমি টিউশন করতে চাও, তুমি চেষ্টা করবা চুয়েটে চান্স পাওয়ার। চুয়েটে চান্স পেলে তুমি চট্টগ্রামে থাকতে পারবা, এবং চট্টগ্রামে টিউশনের ভালো ডিমান্ড আছে। আমাদের এই এরিয়াতে হচ্ছে যে তোমার গার্জিয়ানরা হয়তো বা ওইভাবে টিচারকে তারা মানে ইভালুয়েট করতে পারে না, বিকজ এখন তোমার আম্মু যদি তোমার ম্যাথের টিচার ডিসাইড করে, কিভাবে শুনো তোমার আম্মু কি ম্যাথ কি হয় না হয়, অঙ্ক কে ভালো পড়ায় কারণে বুঝবে, সে কেমনে ডিসাইড করবে। এই যেটা আমি বলি, ধরো আমি কেমন পড়াই, তুমি কিভাবে যাচাই করতে হবে? তোমার টেকনিশিয়ান, তুমি আমার ক্লাসের কন্টেন্টগুলো তুমি তোমার বুয়েটের কোনো ভাইয়ের কাছ থেকে রিচেক করবা, যে ভাইয়া যে অমুক ভাইয়ের কাছে প্রাইভেটে গেছি, ভাইয়া আমাকে এরকম এরকম জিনিসপাতি করাইছে, আমাকে একটু কন্টেন্টগুলো একটু বলে দেন যে ভাইয়া কেমন পড়ায়। এই কন্টেন্ট দেখি শুধু একটা এক্সপার্টের কাছে যাবা, কথাটা বুঝতে পারছো কিনা? বড় একটা চুয়েটের ভাইয়ের কাছে যাবা, যে ভাই অমুক স্যারের কাছে ফিজিক্স পড়তে গেছিলাম, আমাকে গতিবিদ্যার 3টা ক্লাস হয়েছে, একটু দেখেন তো ভাইয়া স্যার কেমন পড়াইছে, কথাটা বুঝো। কারণ সে জাজমেন্টটা ভালো করতে পারবে। তুমি করো কি, তোমার বান্ধবী কই পড়ে ওরে যাচ্ছে, এই দোস্ত তুই কি করো ভাই, তোমার বান্ধবী কিছু পারে না, তুমি কিছু পারো না, দুজন মিলে কাজ করতে হবে।
এক্সপার্টকে দিয়ে জিনিসগুলো চেক করাইতে হবে। কথাটা বুঝতে পারছো? আমারটাও তুমি চেক করো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি আমার কন্টেন্ট নিয়ে মানুষকে চেক করো, ভাইয়া কেমন মনে হচ্ছে দেখি, এক্সপেক্টেশন দাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি তোমাকে আরো সাধুবাদ জানাবো। আপনার কাছে অন্য কিছু কন্টেন্ট এসে দিলে হবে না? হ্যাঁ অবশ্যই, তুমি আমার থেকে চেক করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে একটা ভালো একটা ইভালুয়েশন দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। তবে আমি গঠনমূলক ইভালুয়েশন দিব। ভাই আপনার স্কুল পলিটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংসে দেখো, আমাদের এই হাসপাতাল গেটের পোলাপান একদমই পড়াশোনা করতে চায় না। 24 ব্যাচে অনেকগুলো টিক ছিল, অনেকেই এই মুহূর্তে মার্কস তোমাদেরকে সাধারণ যে বাচ্চাদেরকে পড়াচ্ছে, আমাকে এসে বলে যে ভাইয়া সাধারণ যে বাচ্চাদেরকে পড়াচ্ছে, ঠিক আছে। এদিকে ছেলে আছে বিজয় সেনা, চিনো তোমরা? বিজয় সেনা, বিজয় সেনা চিনো না? ও আমার কাছে কিছু অল্প কিছু দিন পড়ছিল, পরে টাইম সিনে চলে যায় কিছুক্ষণ আগে। তারপরে ওর কিছু ফ্রেন্ড আছে, যেমন তোমার ফাহাদ নামে একটা ছেলে আছে, রিজন, তারপরে প্রিয়ান্ত নামে একটা ছেলে আছে, ওরা সবাই আমার ক্লাস করছে, ঠিক আছে। তো 24 ব্যাচ থেকে অনেক চান্স দিয়েছিল, ওরা অনেক বেশি আগ্রহী ছিল পড়াশোনা। আর এখন ওরা বললাম তো এই রিসেন্ট ব্যাচগুলো তো টোটালি পড়াশোনা করে না। 25 ব্যাচের বললাম তো পুরো হাবি যাবে। চুয়েটে চান্স পেয়েছে মাত্র 2 জন হাসপাতালের এরিয়া থেকে, এর মধ্যে একজন আমার মিস করছে। ওকে, আর মেয়েরা তো বুঝে মেডিকেল কেন্দ্রিক। একটা মজার ব্যাপার বলি, যদি এই হাসপাতালের মেয়েরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়, মেডিকেল থেকে বেশি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে। মানে ওরা মেডিকেল প্রস্তুতি নিয়ে নিজের পটেনশিয়ালটা পুরোটাই প্রস্তুতি নষ্ট করে দিবে। দেখো, মেডিকেল প্রস্তুতি নেওয়া মানে তুমি তোমার পটেনশিয়াল নষ্ট করতেছো। ধরো তোমার মনে করো ম্যাথ ফিজিক্স ভালো লাগে, ওদিকে তোমার আম্মু তোমার বলছে এই তুই মেডিকেল প্রস্তুতি নিবি, তুমি তোমার বাবা মায়ের জোরাজোরিতে শেষ পর্যন্ত কি মেডিকেল প্রস্তুতি নিতে বাধ্য হও। বাট তুমি যদি ওই সেম প্রস্তুতিটা ইঞ্জিনিয়ারিংয়ে নিতা, তুমি ইজিলি চান্স পেতে। এই জন্য তুমি টার্গেট এখনই ডিসাইড করে ফেলো কি করবা, মেডিকেলে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে নাকি ভার্সিটি। এখন থেকে ওই টার্গেটকে সামনে রেখে পড়াশোনা করো। এইচএসসির পরে যারা টার্গেট ডিসাইড করবে কেউ চান্স পাবে না। এখন স্টাম্পে লিখে দিব, একজনও চান্স পাবে না। তো লাস্ট একটা লিখি, এগুলো তোমরা বাড়ি কাজ করো। এখনো ওনার গ্র্যাজুয়েশন এতদিনও তোমার বুঝে ফেলার কথা যে আসলে তুমি কি ভালো পারো, এখনো না বুঝলে আর কবে বুঝবা কি ভালো পারো। সাদিয়া কোন সাবজেক্ট তুমি ভালো পারো, কোন অনেস্ট অপিনিয়ন দাও। মানে ভালো বলতে বলছি যে বাকিগুলোর থেকে ভালো পারো তুমি। ফিজিক্স ভালো পারো, ফিজিক্স তুমি ভালো পারো, তুমি কি করো? তুমি ম্যাথমেটিক্স ভালো পারো, তোমার কাছে মনে হচ্ছে। তুমি কি করো? তুমি বায়োলজি ভালো পারো, তোমার জন্য মেডিকেলে তুমি বসে আছি তোমাকে গরম করার জন্য। তুমি কি পারো? কিছুই পারি না, এগুলো নিয়ে কই যাবো, ঠিক আছে, দেখলে কিছুই পারে না। সবল চাকমা কি পারো? উচ্চতর নিয়ে ভালো পারছো। স্নিগ্ধা কি পারে? কিছুই পারে না। হ্যাঁ, ভালো পারো। তুমি কি পারো? শেফা কি পারো? ম্যাথ ভালো পারো। রসায়ন কেউ বলতেছে রাস্তা ফিরে যা, কি পারো? ময়নি আইসিটি তোমার সবচেয়ে বেশি, তোমার জন্য কম্পিউটার সায়েন্স তোমার জন্য বসে আছে। কিছুই পারি না। সারানোর কি অবস্থা? কেমিস্ট্রি আসলে অনেস্ট বলো, আমার জন্য বলতেছে, তুমি অনেস্ট বলো। কেমিস্ট্রি আসলে ভালো পারো? আসলে ভালোবাসা, তুমি কি ভবিষ্যতে রসায়ন করবা বাচ্চাদের? তাসির কি পারো? ম্যাথমেটিক্স, রাফিউল তুমি আইসিটি মেডিকেল করো, বাকি সাবজেক্ট তুলে নাই। তোমার কি কোডিং মোডিং করো বাসায়? কম্পিউটার প্রোগ্রামিং করো বাসায়? পিসি আছে, ল্যাপটপ আছে, তোমার জন্য সিএস করতেছে। তুমি কি পারো? মিডটার্মের মধ্যে সবথেকে ভালো কেমিস্ট্রি হয়েছে। সবচেয়ে ভালো করে না, আমি বলছি তোমার সবচেয়ে ভালো লাগে কোনটা? একটা ভালো লাগে, একটাও ভালো লাগে না, তাহলে কেমন করছে? পরীক্ষায় ভালো করা এক জিনিস, আর ভালো একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকা। ধরো আমি এখন ফিজিক্স পরীক্ষা দিলে 100-100 পাবো, ম্যাথ পরীক্ষা দিলে 100-100 পাবো, কথাটা বুঝো। বাট এর মানে এই না যে আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ পড়ানো শুরু করবো। আমি রসায়ন ভালোবাসি যেটা পড়াই, ঠিক আছে, ব্যাপারটা চেক করবো। তুমি দেখো ফেরদৌস কি রসায়ন আসলেই স্যাম কি কোনো কিছুতে এক্সপার্ট না। যারা কোনো কিছুতে এক্সপার্ট না এরা বিপদে আছে।
যে কোনো একটা সাবজেক্টে তুমি এক্সপার্ট হতে হবে। এবার কি দেখ আমি ওটাতেই ভালো, যেটাই ভালো ওটাই বলছি। ইংলিশে ভালো, বাট এটা তো এই স্কিলটা তোমার অন্য জায়গায় কাজে লাগবে, বাট তোমার এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য কোনো কাজে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি উচ্চতর গণিত অঙ্ক দিলে পারবা? পড়ালেখাই তো করিনি আমি, পড়ালেখা করলে তো পারবো, পড়ালেখা করে সবই পারা যায়। ইস্তেকের কি অবস্থা? কি সাবজেক্ট? কোন সাবজেক্ট ভালো করো? আইসিটি ভাই আমার আইসিটি ভালো বেটার পারো, তাহলে তোমার জন্য সিসি। ফেসবুক আর কি আইসিটি যাক সমস্যা নাই, তুমি এখনই তাড়াতাড়ি বের করার চেষ্টা করো কি পারো ভালো। ঠিক আছে, এগুলো বাড়ির কাছ থেকে হবে, সবাই কাছ থেকে করে নিয়ে যাও। তোমাদের বলে কথা আমি একটাই কথাই বলবো, তোমরা পড়াশোনায় বাদ দাও, ভালো ওই ওরে সিনেমা পড়াশোনায় বাদ দাও, পড়াশোনায় বাদ দাও। বাসায় যে এখন ঘুমামো, রাত 1টা 2টা সময় ঘুমাবো। কালকে আমি তোমার জানো সময় কালকে রাতে আমি মোবাইল চালাচ্ছি 4টা থেকে আর ঘুম থেকে উঠছি 7টা থেকে, কলেজ থেকে সবাই ঘুমাইছি 3টা থেকে উঠছি। বাসায় যাবো। আমি পেট খুলে পড়ি।